প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্যে। 5 আগস্ট 2024, যেদিন শেখ হাসিনা মাথা উঁচু করে ভারতে হিজরত করলেন, সেই 5 আগস্ট 2024, সেদিন দুপুরের পরই আমাদের অল্প অল্প করে আশাভঙ্গ হতে শুরু করলো। আসলে সত্যি বলতে গেলে দুপুরের পরই হাসিনা গিয়েছিলেন, তো অল্প সময়ের জন্য বাংলাদেশের মানুষ, আমিও এর মধ্যে পড়ি, আমরা আশা করছিলাম যে হাসিনা বিদায় হয়েছে, আমরা একজন মনস্টারকে তাড়িয়েছি, একজন পিশাচ পালিয়ে গেছে, আমরা এখন একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ পাব। আগের মতো চাঁদাবাজি, জেল, জুলুম, নির্যাতন, গুপ্ত হত্যা এইসবের হাত থেকে মুক্ত একটি নতুন বাংলাদেশ পাবো আমরা। অল্প সময়ের জন্য এই আশাবাদ আমাদের মধ্যে জেগে উঠেছিল, প্রিয় দর্শক শ্রোতা। কিন্তু 5 আগস্ট বিকেল পর্যন্ত খুচরো কিছু খবর আসা শুরু করলো, দুঃসংবাদ, যে বিশেষ বিশেষ লোকেরা পুরনো সেই জায়গাগুলোতে ঢুকে পড়ছে, অর্থাৎ পুরনো বন্দোবস্ত ফিরে আসছে নতুন অবয়বে, নতুন চেহারায়। বিশেষভাবে চাঁদাবাজি জায়গাটি হাসিনা আমলে পুরো আওয়ামী লীগ সময়টিতে যেই জায়গায় চাঁদাবাজি হচ্ছিল, সেই প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি লুপে, প্রত্যেকটি ছিদ্রে, প্রত্যেকটি পকেটে নতুন লোকেরা ঢুকে পড়েছে। সেই খবর আসতে শুরু করলো 5 তারিখ বিকেল সন্ধ্যার মধ্যে। তো অল্প অল্প করে সে আশাবাদ মিয়ে যেতে থাকলো অনেকের জন্য। সেটি সত্যি, কিছু বাদ যায়নি। টেম্পো স্ট্যান্ড, বাস স্টেশন, টিকিট কালোবাজারি, রেলওয়ের, বালুমহাল, জলমহাল, দোকান, ব্যবসা, বাজার, শপিং মল, সব জায়গায়, চায়ের দোকান, মহল্লার যেই জায়গায় আওয়ামীরা চাঁদা নিত, সবগুলো জায়গায় লোক বদলে গেল, কারণ আওয়ামীরা পালিয়েছে। বিকেলের মধ্যেই আওয়ামীরা শীতনিদ্রায় চলে গেছে, হাইবারনেশনে। তো জায়গাগুলো দখল হয়ে গেল। আর সেই দখলদাররা কেউ না, এখন যারা সরকারে আছে, বিএনপি দলীয় নেতাকর্মীরা, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির মূল দল, এরাই পুরনো বন্দোবস্তে এরা সামিল হয়ে গেলেন নতুন চেহারা নিয়ে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই যখন অবস্থা, তখন পশুর হাট বাদ যাবে কেন? আর সেইটি যদি বিশেষভাবে হয় কোরবানির পশুর হাট। এই এপিসোডে কথা বলবো কোরবানির পশুর হাট নিয়ে। তো রাজধানীতে বিশেষভাবে এবার উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন মিলিয়ে মোট 21টি অস্থায়ী পশুর হাট মুক্ত হয়েছে, বা 21টি অস্থায়ী পশুর হাট পরিচালিত হচ্ছে, এবং কালকে থেকে কার্যক্রম শুরু করবে এরা। তো উত্তর সিটি কর্পোরেশন, যেটিকে আমরা বলি ডিএনসিসি, সেখানে আছে 11টি হাট। আর এই 11টি পশুর হাট সম্প্রতি সেগুলোর নিলাম হয়েছে, ইজারা পেয়েছেন বিএনপি দলীয় নেতারা বা তাদের ঘনিষ্ঠজনেরা। উত্তর সিটি কর্পোরেশনের কথা বলছি, 11টি অস্থায়ী হাটের ইজারা তারা পেয়ে গেছে। তাহলে ইজারাদার হিসেবে হয় বিএনপি করেন সরাসরি, বা কোনো অঙ্গ সংগঠনের নেতা প্রত্যক্ষভাবে। 11টির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে, 9টি বা 10টির ক্ষেত্রে 1 বা 2টো সরাসরি বিএনপি নেতা পাওয়া যাচ্ছে না, বাট নেপথ্যে থেকে তারা হাট পরিচালনা করবেন, অর্থাৎ তারাই। আচ্ছা, এবার আসি দক্ষিণ সিটি কর্পোরেশনের বিষয়ে। দক্ষিণ সিটি কর্পোরেশনে আছে 10টি হাট, অস্থায়ী হাট। আর এই 10টির মধ্যে 8টির নিয়ন্ত্রণ কিংবা ইজারা, যাই বলি না কেন, নিয়েছেন বা পেয়েছেন বিএনপি নেতারা। আর 2টোর একটির কথা জানা যাচ্ছে জামায়াতে ইসলাম সংশ্লিষ্ট একজন ব্যবসায়ী, আরেকটি এনসিপি সংশ্লিষ্ট আরেকজন ব্যবসায়ী। তো 16 কলা পূর্ণ হলো। ঢাকা মহানগরীর 21 অস্থায়ী পশু হাটের বন্দোবস্ত ফিরে আসলো পুরনো কায়দায়, পুরনো বন্দোবস্ত নতুন লোকদের সঙ্গে নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আমাদের মনে আছে, খুব বেশি দিন আগের কথা না তো, আওয়ামী আমলে, শেখ হাসিনার রাজত্বকালে বা শাসন আমলে এই পশুর হাটগুলো সবগুলোর নিয়ন্ত্রণ থাকতো বা ছিল আওয়ামী বাকশালীদের কাছে। এর মধ্যে ছিলেন আওয়ামী লীগের নেতারা, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যত রকমের লীগ আছে, যেগুলো এখন প্রতিস্থাপিত হয়েছে দল দ্বারা। তো শব্দ দুটো ছোট্ট, লীগ দল, লীগ দল, এটি একটি দ্বৈরথ, অর্থাৎ পালাক্রমে এরা আসেন, এরা দেখেন, এরা জয় করেন।
যাই হোক, তো আওয়ামী আমলে আমরা যেমনটি দেখেছি পশুর হাটগুলোর নিয়ন্ত্রণ অন্য সব কিছুর, যেগুলো এতক্ষণ একটু আগে ফিরিস্তি দিচ্ছিলাম আমি, জলমহাল, বালুমহাল, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, দোকান, মল, তো সেই ফিরিস্তির লম্বা তালিকায় পশুর হাটও যুক্ত হয়েছিল। আর এই সবগুলো হাটের নিয়ন্ত্রণ থাকতো আওয়ামীদের হাতে। তবে আওয়ামীরা খুব যোগ্যতার সঙ্গে বিষয়টি সামাল দিতেন। তারা বাইরে থেকে বিষয়টি এমনভাবে দেখাতেন যে সব কিছু স্বচ্ছ, নিরপেক্ষ এবং সুন্দর আছে। তো তাদের আগে থেকে জানা থাকতো কারা কারা ইজারায় অংশগ্রহণ করছেন, দরপত্র আহ্বান জমা দিচ্ছেন, আগে থেকে তারা জানতেন। এমনকি কে কত টাকায় দিচ্ছেন, এবং প্রত্যেকটি জায়গায় কমপক্ষে 2টো দরপত্র জমা পড়ত। এইভাবেই তারা অ্যারেঞ্জ করেছিলেন, যাতে বাইরের থেকে মনে হয় একটি কম্পিটিশন হয়েছে, প্রতিযোগিতামূলকভাবে দরপত্রে অংশ নিয়ে উন্মুক্ত তারা ইজারা লাভ করেছেন। চমৎকারভাবে তারা সুন্দর করে ফুটিয়ে তুলতেন যে আইনানুগভাবে কাজটি হয়েছে, আওয়ামীরা এটি করেছে। আওয়ামীদের বুদ্ধি বরাবরই এইসব লাইনে একটু বেশি, বিএনপি লোকদের অত বুদ্ধি নেই। তারা এখন ক্ষমতায় আছে, তো সেই হিসেবে তারা অনেক কিছু করছে, কিন্তু যদি বুদ্ধির কথা বলি, দুষ্ট বুদ্ধি, তো সেই দুষ্ট বুদ্ধি বিএনপির অত নেই, আছে আওয়ামী লীগের। এই জন্যই সম্ভবত জামায়াত ইসলামের আমির এবং সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি বলেছিলেন যে ডোন্ট ট্রাই টু বি আওয়ামী লীগ। বিএনপিকে উদ্দেশ্য করে বলছিলেন আওয়ামী লীগ হবার চেষ্টা করবেন না, এবং বলছিলেন যে যদি হনও আপনারা দুর্বল আওয়ামী লীগ হবেন, কারণ আওয়ামী লীগের সেই কূটবুদ্ধি তাদের মধ্যে নেই, থাকবার কথা না। তারা চেষ্টা করছে আওয়ামী লীগ হবার বিভিন্নভাবে, তো পারবে না, হলেও দুর্বল আওয়ামী লীগ হবে। সেজন্যই বলছিলাম যে আওয়ামীদের এই বুদ্ধি অত্যন্ত সুকৌশলে তারা এইসব কাজ করতেন, বাইরে থেকে বোঝা যেত না যে আসলে কি হচ্ছে। তো সেই আমল শেষ হলো, আর আমরা ভেবেছিলাম যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের আর পুরনো বন্দোবস্তে যেতে হবে না, অনেক কিছুই হবে বৈষম্যমুক্ত, অনেক কিছুই হবে নতুন বাংলাদেশে, নতুন নিয়মে, নতুনভাবে করব আমরা। তো আমাদের সেই আশা পূরণ হয়নি। অন্য অনেক জায়গায় যেমন হয়নি, পশুর হাটে হয়নি, এটি স্বাভাবিক। পশুর হাট তো ব্যতিক্রম কিছু না। তো পশুর হাটে সব কিছু ঠিক হয়ে যাবে, যেখানে অন্য কিছুই হয়নি, যেখানে কিনা আমরা দেখলাম প্রথম অধিবেশনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনই আমরা ধাক্কা খেলাম সরকারি দল বিএনপি, যারা জুলাই আন্দোলনের বড় স্টেক হোল্ডার হিসেবে নিজেদের দাবি করে, যেই দলের প্রধানমন্ত্রী এবং চেয়ারপারসন নির্বাচনের আগে জনগণের উদ্দেশ্যে, ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছিলেন যে আপনারা গণভোটে অংশগ্রহণ করবেন, হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবেন। সেই দলটি যখন 180 ডিগ্রিতে ঘুরে গিয়ে তারা যখন জুলাই সনদ থেকে সরে আসলেন, গণভোট থেকে সরে আসলেন, অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো থেকে সরে আসলেন, তো তখনই আমরা হতাশ হয়েছিলাম প্রথম দিনেই, কারণ তারা অস্বীকার করছিলেন সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে, নেননি তারা সেদিন। তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে তারা কোন পথে হাঁটবেন, তারা হয়তো হাসিনার দেখানো পথেই যাবেন বা হাঁটবেন। তো সেটি আমরা বিভিন্নভাবে দেখছি, শুরু হয়েছে। তো কোরবানি পশুর হাট এটি এর ব্যতিক্রম কেন হবে? এখানেও তারা তাদের চেহারা দেখিয়ে দিলেন। আমরা কি এত তাড়াতাড়ি এটি আশা করেছিলাম যে কোরবানির পশুর হাটগুলো ওইভাবে নির্লজ্জভাবে দলীয় নেতাকর্মীরা পাবেন? তো গণমাধ্যমের সঙ্গে বিএনপি নেতারা কেউ কেউ বলেছেন যে আমরা তো দরপত্র সাবমিট করেছি, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, নিয়মকানুন মেনে আমরা নিয়েছি, হ্যাঁ সবই তো, সব ঠিক আছে তাদের কথা। আওয়ামীরাও এমনটি করেছিল। তারা ভিতরে ভিতরে জানতেন কারা কারা পার্টিসিপেট করছেন, দরপত্র কারা কারা সাবমিট করছেন, এবং এমনকি তারা কত প্রাইস দিতে চাচ্ছেন সেইটিও তারা জানতেন, কে কত দিচ্ছেন। কারণ একজন পাবেন, আরেকজন তো পাবেন না। কমপক্ষে 2টো করে দরপত্র পড়েছে প্রত্যেকটি জায়গায় আওয়ামী আমলে, বেশিও পড়েছে, বাট এটি পাতানো ছিল, সর্বোচ্চ দরদাতাকে দেয়া হতো, আর তাদের নিজেদের মধ্যে সমঝোতা করে এটি করা হতো। যেই সমঝোতার কথা বিএনপির মন্ত্রী রবিউল সাহেব আমাদের সম্প্রতি জানিয়েছিলেন পরিবহনে চাঁদাবাজি নিয়ে, যে এটি কোনো চাঁদা না, এটি সমঝোতা। সমঝোতার ভিত্তিতে এক পার্টি আরেক পার্টিকে টাকা দিচ্ছে। চমৎকার প্রস্তাব, সমঝোতা। তাহলে এখন চাঁদাবাজি হয়ে যাচ্ছে সমঝোতা, দুর্নীতি ঘুষ হয়ে যাবে সমঝোতা, সব কিছু সমঝোতার ভিত্তিতেই হচ্ছে আসলে। আর এটি স্বাভাবিক। কোনো সরকারি কর্মকর্তা যখন কারো ফাইল আটকে তার থেকে টাকা নেন, টাকা চান যে এই টাকা দিলে আমি কাজটি করে দেব, ফাইল সাইন করে দিব, ফাইল রিলিজ করে দিব, তো সেটিও তো একটি সমঝোতা। কারণ সেই কর্মকর্তা চাইছেন আমরা জনগণ কেউ একজন রাজি হচ্ছি, তাকে সেই টাকাটি দিচ্ছে, আমাদের কাজটি হয়ে যাচ্ছে, নিশ্চয়ই এটি একটি সমঝোতা। এর চেয়ে ভালো সমঝোতার কী হতে পারে? তাই সমঝোতা করে নিলে সেটি ঘুষ হয় না, সমঝোতা করে নিলে সেটি চাঁদাবাজি হয় না,
সমঝোতা করে নিলে কোরবানির পশুর হাট নিলাম দেয়া, এভাবে ইজারা দেয়া বেআইনি হয় না, কারণ সমঝোতা। সরকারের কর্মকর্তারা সাইন করেছেন পেপারে, একাধিক পক্ষ ছিল সেখানে, উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছিল, সবই তো ঠিক আছে, এক্সটার্নালি অন্তত বাইরের থেকে সব ঠিকই লাগছে। তো এখানেও সমঝোতা কাজ করেছে। সমঝোতা একটি চমৎকার বিষয় আসলে, ইট ওয়ার্কস ফাইন, খুব ভালোভাবে কাজ করে, আমরা এই পর্যন্ত তাই দেখছি। তো যাই হোক, সেই সমঝোতার পেছনে হয়তো অনেকের দীর্ঘশ্বাস থাকতে পারে, যেটি আমরা দেখি না প্রিয় দর্শক শ্রোতা, আর সেটি আমরা পাইনি। আমরা যা চেয়েছিলাম হাসিনা মুক্ত বাংলাদেশে, যেমনটি আমরা চেয়েছিলাম তেমনটি হয়নি, কোনো ক্ষেত্রেই হয়নি। শুধু একটি নির্বাচন হয়েছে, আর যেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদল হয়েছে, আওয়ামীরা গিয়েছে, জাতীয়তাবাদীরা ঢুকেছে। এটি একটি দ্বৈরথ, বরাবর এরকমই চলেছে। মাঝখানে 15-16 বছরের একটি বিরতি ছিল। তো সেই দ্বৈরথ আবার আমরা দেখতে পেলাম। তো দুঃখজনক, আমরা কখনো ভাবিনি যে পশুর হাটগুলো এইভাবে পাইকারি নির্লজ্জতার লজ্জার সব সীমা লঙ্ঘন করে নির্লজ্জভাবে পশুর হাটগুলো এভাবে দলীয়করণ করা হবে, এবং পশুর হাটের নিলামটিকে এভাবে দলীয়করণ করা হবে। তো গণমাধ্যমে এসছে সব কিছুই, প্রথম আলো বিশাল রিপোর্ট করেছে। তা আমি আর এলাকাভিত্তিক বিএনপি নেতাদের নাম বললাম না, নাম ধরে ধরে এসছে, কোন জায়গায় যুবদলের সভাপতি, ওয়ার্ড সভাপতি, কোন জায়গায় মেম্বার, কোন জায়গায় চেয়ারম্যান, কারা কারা কোন জায়গায় নিয়েছেন কোন হাট, সবগুলো এসছে। প্রথম আলোতে একটি প্রতিবেদন আছে দীর্ঘ, তো আমি সেখানে আর গেলাম না, দরকার নেই। তো মূল কথা হলো, সরকারি দলের লোকেরাই এই হাটগুলো যারা নিয়েছেন, যেমনটি আওয়ামী আমলে ঘটেছে। এখানে স্বচ্ছতা হতে পারত, দরকার ছিল না যে এইভাবে পাইকারি দলীয়করণ করতে হবে, সব কিছু দরকার ছিল না। এক একটি করে উদাহরণ স্থাপন করছে বিএনপি, আর এক কদম করে এগিয়ে যাচ্ছে হাসিনার দিকে, আওয়ামী লীগের দিকে, জয় বাংলা হওয়ার পথে। ওয়ান স্টেপ ফরওয়ার্ড, প্রত্যেকটি জাতীয় কাজ একটি স্টেপ ফরওয়ার্ড হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য।